আচ্ছা, এখন তো আমরা কোনটাকে মেটা বিজনেস সুইট বলে, কোনটাকে বিজনেস ম্যানেজার বলে বা বিজনেস পোর্টফোলিও বলে, এই দুইটার পার্থক্য তো বুঝতে পারছি, তাই না? যখন যে অ্যাসেট আমাদের প্রয়োজন, তখন সেই অ্যাসেট আমরা বিজনেস ম্যানেজার থেকে নিয়ে সেটা দিয়ে কাজ করি। ওকে, এরপরে আমাদের যদি মার্কেটিংয়ের কোনো কিছু ক্রিয়েট করার প্রয়োজন পড়ে, তাহলে সেটাও আমরা ক্রিয়েট করি এই বিজনেস পোর্টফোলিওর মধ্যে, তাই না? যেমন আমরা সেদিন কি করছিলাম, একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেছিলাম। হ্যাঁ, আমার অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল করে দিছে। আচ্ছা, যাই হোক, আমরা কোনো কিছু যদি তৈরি করতে হয়, সেই তৈরিটাও এই বিজনেস পোর্টফোলিওর মধ্যেই কিন্তু করি। কিন্তু অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেছি ঠিকই এইখানে, কিন্তু এই অ্যাড অ্যাকাউন্টকে যদি আমি ম্যানেজ করতে চাই বা এই অ্যাড অ্যাকাউন্টের যদি কোনো কাজ আমি করতে চাই, তাহলে কোথায় ক্লিক করতে হবে? ধরেন এটা এরকম ছিল, অ্যাড অ্যাকাউন্টে আসলাম, আসার পর আমার এই অ্যাড অ্যাকাউন্টটা এইভাবে শো করতেছে। সো এখন আমি এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কাজ করতে চাচ্ছি। সো কাজ করার জন্য আমি এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাকে কি বলতেছে যে ভাই তুমি এটা কি করো, ওপেন ইন অ্যাডস ম্যানেজার, মানে তুমি এটা অ্যাডস ম্যানেজারের মধ্যে ওপেন করো, এটার কাজ এইখানে নাই। বুঝতে পেরেছেন? মানে আমাকে অন্য কোথাও যেতে বলতেছে। সো আমি এখন এটা যদি ক্লিক করি ওপেন ইন অ্যাডস ম্যানেজার, তাহলে দেখেন আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই যে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসছে। সো আমার এখানে কিছু রেস্ট্রিকশন আছে, সেই জন্য এটা এরকম লাল দেখাচ্ছে। তো আপনাদের রেস্ট্রিকশন যাদের থাকবে না তাদের তেমন আসবে না, নো টেনশন। সবার আসছে, সবাই এখন আমার সাথে যেন না, হ্যাঁ আপনারা আগে দেখেন, এরপরে এখানে যায়েন। আমি ছোট করে ট্রাই করতেছি, ছোট হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, অ্যাড অ্যাকাউন্টের যতগুলো প্রোফাইল আছে, মানে আপনার যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে সবগুলোর প্রোফাইল এই উপরে থাকবে। মনে আছে আমরা শুরুতে বলেছিলাম যে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট, মানে আমরা যে ফেসবুক প্রোফাইল ইউজ করি, সবার প্রোফাইলের সাথে একটা বাই ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট ফেসবুক দিয়ে দেয়, যাতে কখনো আপনি বুস্ট করতে চাইলে বুস্ট করতে পারেন। এখন আপনার যতগুলো প্রোফাইল আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, সব অ্যাড অ্যাকাউন্ট এইখানে থাকবে। আপনি এখানে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার কতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে। সো আমরা যখন ক্লিক করলাম, এখানে দুইটা জিনিস দেখাচ্ছে। একটা হলো আমাদের বিজনেস পোর্টফোলিও, এবং যেই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে যেই অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা এখানে শো করতেছে। তার মানে আমার এই ঘরের হাটের মধ্যে ব্যাচ 24-25 নামে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট খুলেছিলাম, সেইটা এখানে শো করতেছে। এখন আমি যদি বুকম্যান B2 এই পোর্টফোলিওতে ক্লিক করি, এখন এইটার আন্ডারে কয়টা অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা আমি দেখতে পারবো। এখানে দেখেন, এইখানে আরও 2টা অ্যাড অ্যাকাউন্ট আছে। এরপরে আমি যদি আরেকটু নিচে চাই, লজিক একাডেমি, এখানে ক্লিক করলাম, এইখানেও একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। তার মানে আমার যতগুলো পোর্টফোলিও আছে সবগুলোতে ক্লিক করলেই সেই পোর্টফোলিওর আন্ডারে যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা এইখানে শো করবে। বুঝতে পেরেছেন এতটুকু? মানে আমার যেই প্রোফাইলটা যখন প্রয়োজন পড়বে তখন আমি সেই প্রোফাইলটা এইখান থেকে সিলেক্ট করে কাজ করতে পারবো। যেমন ধরেন আজকে আমার কাজ করা লাগতেছে একটা ক্লায়েন্টের সাথে, যে ধরেন অর্গানিক ফুড বিক্রি করে, হ্যাঁ। আরেকটা ক্লায়েন্ট আসতে পারে যার হলো আপনার ক্লথিংয়ের বিজনেস, যে কাপড় চোপড় বিক্রি করে। সো যে কাপড় চোপড় বিক্রি করে তার জন্য ধরেন আমি এই অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করি, এবং যে অর্গানিক ফুড ব্যবহার করে, অর্গানিক ফুডের মার্কেটিং করে, তার জন্য ধরেন আমি এই অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করি। সো এরকম আপনাদের ক্ষেত্রেও হতে পারে, এক একজনের জন্য এক একটা অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন হতে পারে, অথবা আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট থেকেও সবার জন্য অ্যাড চালাতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন ধরেন আমার যেহেতু এই অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল, আমি একটু অন্য আরেকটা অ্যাড অ্যাকাউন্ট নিয়ে নিই যাতে আপনাদেরকে দেখাতে পারি। একটা পরে আসেন, আমরা একটু অ্যাড অ্যাকাউন্টটা এখান থেকে চেঞ্জ করি, ঠিক আছে? আমি কিন্তু একটু স্লো যাচ্ছি যাতে আপনারা ধরতে পারেন। এখন আমি কোথায় আছি বলতে পারবেন? অ্যাডস ম্যানেজারে কোথায় আছি সেটা দেখার জন্য মাউস যখন এখানে রাখবেন দেখতে পারবেন যে এখন আপনি কোথায় আছেন, অ্যাডস ম্যানেজারে। আচ্ছা, আমরা একটা ফ্রেশ অ্যাডস ম্যানেজার নিয়ে নিই এখান থেকে।
ওকে, এখন এখানে আসলাম। আপনারা যখন নতুন এইখানে আসবেন এই জায়গাটা এরকম ফাঁকা থাকবে। কি হলো, আশা করি এখানে কোনো রেস্ট্রিকশন নেই। আচ্ছা, এখানে কোনো রেস্ট্রিকশন নেই। আমাকে আপডেট করতে বলতেছে আমার বিজনেস পোর্টফোলিও, এটা যাই হোক, এখন আমি করব না এটা। এখন একটা অ্যাডস ম্যানেজারের মধ্যে কি কি আছে আমরা একটু এক ঝলক একটু দেখি। সো শুরুতে অ্যাকাউন্ট ওভারভিউ নামে একটা অপশন আছে। সো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে আমার কোনো রেস্ট্রিকশন এখানে আছে কি না। হ্যাঁ, এরপরে আরও অনেক ইনফরমেশন থাকে, যেহেতু এটা নতুন এই যে আসছে ইনফরমেশনগুলো, যে আমার এই অ্যাড অ্যাকাউন্টটা এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আর কি কি পেজ আছে সেগুলো এখানে শো করতেছে। মানে বিভিন্ন ইনফরমেশন যেগুলো আমাদের দরকারও নাই। পেমেন্ট মেথড অ্যাড করা আছে কি না, সেভ করা আছে কিনা সেটাও এখানে শো করতেছে। ভেরিফাই হয়েছে কিনা ইমেল সেটাও শো করতেছে। অতটা গুরুত্বপূর্ণ তেমন কিছু নাই, কিন্তু আপনার যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট সম্পর্কে ইনফরমেশন লাগে তাহলে এখান থেকে আপনাকে নিতে হবে। ওকে, এরপরে আসি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো ক্যাম্পেইনস। এই ক্যাম্পেইনস মূলত আমরা এইখান থেকেই ফেসবুকের অ্যাডগুলো দিয়ে থাকি। যে ফেসবুকে যত অ্যাড দেখতেছেন আপনারা, ওই যে অ্যাডস লাইব্রেরি থেকে আমরা অ্যাডস দেখছি না, অনেক ঘরের বাজার অ্যাডস দেখছি, তারপর হলো আরও বিভিন্ন কোম্পানির অ্যাডস দেখছি। সব অ্যাডস আপনার এই ক্যাম্পেইন থেকেই চালানো হয়। হ্যাঁ, হয়তো আমরা ফেসবুকের এতগুলো অপশন এর আগে কখনো দেখি নাই, আস্তে আস্তে আপনারা ইউজ টু হয়ে যাবেন এখান থেকে। এরপরে মেসেজ সেটিংস আছে, অতটা গুরুত্বপূর্ণ না। অ্যাডস রিপোর্টিং কিছুটা গুরুত্বপূর্ণ, আমরা ধাপে ধাপে দেখব কোন অপশনটা কোন কাজে লাগে। এরপরে এখানে একটা অপশন আছে অডিয়েন্সেস, অনেক ইম্পর্টেন্ট জিনিস। অডিয়েন্সেস, অডিয়েন্স মানে কি, এই শব্দটার মানে কি? হ্যাঁ, দর্শক, তাই না? ঠিক তেমনি আমার যে অ্যাড কোন দর্শকের কাছে যাবে, কোন দর্শক আমার অ্যাডটা দেখবে, তাদের বিষয়ে যত ব্যাপার স্যাপার আছে সবগুলো এইখানে করা হয় অডিয়েন্সের মধ্যে। ওকে, এরপরে বিলিং অ্যান্ড পেমেন্টস আছে। আমাদের যেহেতু বিলিং পেমেন্টস আপাতত নাই, এটা নিয়ে আমাদের মাথা ঘামানোরও দরকার নেই। আমি আমার একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখাবো না যে বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডটা দেখতে কীরকম, আসলে ডলার কোথায় দেখা যায় এগুলো দেখাবো। অ্যাডভার্টাইজিং সেটিংস অতটা আপাতত গুরুত্বপূর্ণ না। ইভেন্টস ম্যানেজার, এটাও খুব গুরুত্বপূর্ণ। সো গুরুত্বপূর্ণ 3টা অপশন আছে। আমি শুরুতে বলেছিলাম যে আমাদের সব অপশন কিন্তু শেখার প্রয়োজন নাই, যেটা প্রয়োজন হবে সেটাই শিখব। ক্যাম্পেইনটা আমাদের খুব দরকার আছে, অডিয়েন্সেস দরকার আছে, এবং ইভেন্টস ম্যানেজার দরকার আছে একটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে। আচ্ছা, এটা আমাদের জাস্ট মাথায় থাকলেই হলো। এখন যেই জিনিসটা আমাদের মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে সেটা হলো যে একটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনস জিনিসটাই হলো একটা অ্যাড। যেমন ধরেন আজকে যদি আমি বলি যে আসোনা স্কিলে আমি একটা আচ্ছা, রেকর্ডিং অফ করি কেন, মাঝে মাঝে মনে করেন ভিডিও অনেক লং হয়ে যায় আউটসাইডের কথা বলতে বলতে, সেই জন্য। ওকে, এখন এই ক্যাম্পেইনসের মধ্যে কি কি আছে আমরা একটু দেখব, সাথে সাথে এই ক্যাম্পেইনসের সাথে অ্যাডস কেন দেওয়া, এই জিনিসগুলো আমরা বুঝবো। এখন ধরেন আমি একদম বিগিনার, আমি কিছু জানি না, আজকে আমি আসলাম ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য। শুরুতেই আমি এখানে চলে আসছি এই অ্যাডস ম্যানেজারে। আসার পরে এখানে অনেক অপশন আছে, এতগুলো অপশন, কোনো কিছু আমার দেখার দরকার নেই। আমি শুরুতে এইখানে একটা অপশন আছে নাম ক্রিয়েট, তাই না? এইখানে একটু ক্লিক করি। আচ্ছা, ক্লিক করার পর দেখেন এখানে আমাকে একটা ইন্টারফেস আমার সামনে আসছে। শুরুতে একটা অপশন আছে চুজ এ বাইং টাইপ। আচ্ছা, বাইং টাইপের মধ্যে কি দেয়া আছে, এখানে যদি ক্লিক করি অকশন আর হলো রিজার্ভেশন। অকশন আর হলো রিজার্ভেশন জিনিসটা, এই জিনিসটা হলো এরকম যে আপনি ফেসবুককে আগে থাকতে রিজার্ভ করে রাখতে পারেন যে আমার এই ধরনের অ্যাড চলবে। আসলে রিজার্ভেশন আমি কখনো ইউজ করি নাই, অধিকাংশ মার্কেটাররা রিজার্ভেশন ইউজ করে না। রিজার্ভেশন সবসময় বলে, মানে এটা ইউজ করার জন্য কিসের জন্য দিছে ফেসবুক আমরা নিজেরাও জানি না, কিন্তু রিজার্ভেশন বলতে এতটুকু জানা আছে যে রিজার্ভেশন আমি আগে থাকতে ফেসবুকে বলে রাখি যে আমার কিছু রিজার্ভেশন অ্যাড দেয়া লাগবে। এটা আমি এখন আপনাদেরকে মানে এক্সপ্লেন করতে পারতেছি না, খুবই দুঃখিত। কিন্তু অকশন জিনিসটা, এই জিনিসটা থেকে আমরা মূলত অ্যাডটা রান করি। এবং অকশন যখন আমি বলছি অলরেডি আপনাদের মাথায় কিছু একটা এসে পড়ছে, তাই না? সেই জিনিসটা কি?
অকশন মানে কি, কেউ একজন বলেন তো? নিলাম, তাই না? নিলাম। তো এইখানে শুরুতেই বলা আছে চুজ এ বাইং টাইপ অকশন, মানে তুমি কি করো, নিলাম যে জিনিসটা আছে বা তোমার যে অ্যাডটা আছে তুমি এখন যেটা ক্রিয়েট করবা সেটা কি রিজার্ভেশনে যাবে নাকি এটা তুমি অকশনে উঠাবা? অকশন মানে নিলাম, তাই না? তুমি তোমার অ্যাডটাকে নিলামে উঠাতে চাও কিনা। এখন নিলামের এই কথাটাতে এসে আমাদের একটা কনসেপ্ট এখন বুঝতে হবে, আলাদা একটা জিনিস। এইখান থেকে আমরা একটু অন্য আরেকটা টপিকে চলে যাব, অন্য টপিকে না, সেম টপিক বাট অন্য একটা ইন্টারফেসে চলে যাব, যেখান থেকে অকশন জিনিসটা আমাদের কেন প্রয়োজন সেটা বুঝবো। ঠিক আছে, কোনো প্রবলেম নেই তো? এতটুকু তো আমরা ধরতে পারছি, ক্লাসের সাথে আসি না সবাই? আমাদের একটা অকশনে নিতে বলতেছি আমরা, এখন অকশনে কেন নিতে বলতেছি সেই জিনিসটা আমরা এখন বুঝবো, অকশনটা কেন প্রয়োজন। সো চলেন আমরা একটু একটা স্লাইডে চলে আসি আমাদের। হ্যাঁ, স্লাইড পরে দিয়ে দেব, সমস্যা নেই ভাই, সমস্যা নেই। ওকে, আমরা চলে আসলাম আমাদের যে প্রয়োজনীয় যে স্লাইডটা ছিল সেইখানে। এটা হলো ফেসবুকের অ্যাড কিভাবে কাজ করে সেটার মেকানিজম। এখন আপনার এই অডিয়েন্সের বয়স হলো 25 এবং এই লোকটা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ইন্টারেস্টেড এবং এই লোকটা খেলাধুলাও করে, স্পোর্টসের সাথে তার সম্পর্ক আছে এবং সে খুব ফুডি মানুষ, সে ফুডি বা খাবার খেতেও পছন্দ করে এবং এর লোকেশন হলো ঢাকা। এখন এইখানে 3 জন অ্যাডভার্টাইজার আসছে মার্কেটে, অ্যাডভার্টাইজার 1, অ্যাডভার্টাইজার 2, অ্যাডভার্টাইজার 3। এখন এই 3 জন কিভাবে টার্গেট করতেছে অডিয়েন্সকে আমরা একটু এইখানে দেখি। আচ্ছা, এখানে অনেক ভাই বিগিনার থাকতে পারেন, এই ডাটাটা দেখে আপনারা বুঝতে পারতেছেন কিনা একটু আমাকে জানি আমাদের স্লাইডে, এই যে এইখানে। সো ফেসবুক কার অ্যাড সবার আগে দেখাবে সেটা ডিপেন্ড করে এই টোটাল ভ্যালুর উপরে, বা টোটাল ভ্যালু রেট বলে এটাকে, যে যেটা বলে বলতে পারেন, নো প্রবলেম। সো এই টোটাল ভ্যালু ফেসবুক কিভাবে কাউন্ট করে আমরা এখানে একটু দেখি। প্রথমেই আসে হলো অ্যাডভার্টাইজার বিড। অ্যাডভার্টাইজার বিড মানে আপনি এই অ্যাডটা দেখানোর জন্য কত টাকা দিচ্ছেন ফেসবুককে, সেটাকেই অ্যাডভার্টাইজার বিড বলে। যে আপনাদের মধ্যে থেকে যারা যারা বলছেন যে বেশি টাকা যে দিছে তারটা আগে দেখাবে, তাদের একটা কথা কি হয়ে গেল, এখানে সত্য হয়ে গেল। কিন্তু এখন একটু চিন্তা করেন তো, বেশি টাকা দিলেই যদি ফেসবুক সবার আগে দেখাতো, তাহলে কর্পোরেট যারা আছে তারা কি করতো, যে ভাই আমার কাছে $1 বিলিয়ন আছে, এই হলো আমার প্রোডাক্ট, আমার তো আরও কম্পিটিটর আছে, তারা যাতে আমার ধারের কাছেও না আসতে পারে, সো আমি কি করি, পুরো $1 মিলিয়ন ফেসবুকে দিয়ে দিই, বাস আমার কি আসবে, ROI বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমার ধরেন 2%, আমি জানি, হ্যাঁ ROI-টা কি আমার 2%। ROI তো বুঝি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে আপনি যত ইনভেস্ট করতেছেন তার রিটার্ন কত পাচ্ছেন। সো আপনি এতদিন অ্যাড চালিয়ে আপনি ডাটা কালেক্ট করে ফেলছেন যে হ্যাঁ আমার ROI আসে কত, 2% এই অ্যাডটা থেকে। সো আমি কি করি, $1 মিলিয়ন ফেসবুকে দিয়ে দিলাম, বাস বসে থাকবো আর আমার সেল হতে থাকবে। সো এরকম যদি মানে হতো, তাহলে দেখেন বড় বড় কর্পোরেটরা কি একটা বড় অপরচুনিটি পেয়ে যেত, তাই না? আর যারা ছোট ছোট আছে কোম্পানি, তারা কি এখানে মানে লসে পড়ে যেত না? ওদের সাথে তো বিডিংয়ে পারবে না, ওদের কাছে অনেক টাকা আছে। সো সবাই যাতে চান্স পায় এইখানে, সেই জন্য ফেসবুক শুধু বিডিংয়ের উপরই নির্ভর করে না, শুধু টাকার উপরই নির্ভর করে না, আরও 2টা জিনিস আছে, সেই 2টা জিনিসও আপনাকে ঠিক রাখতে হবে। সো সেই 2টা জিনিস কি? দ্বিতীয়টা হলো এস্টিমেটেড অ্যাকশন রেট। এস্টিমেটেড অ্যাকশন রেট কি আমরা একটু পরে গিয়ে পড়ব। এস্টিমেটেড অ্যাকশন রেটের সাথে আপনি কত টাকা দিচ্ছেন সেটার একটা কি হবে, গুণ হবে। ধরেন আমরা টোটাল ভ্যালুকে চিন্তা করি 10 হিসাবে, হ্যাঁ কি, এখন আমরা টোটাল ভ্যালুকে সবাই চিন্তা করেন এটার ফুল মার্ক হলো 10। এখন আপনি অ্যাডভার্টাইজার বিডিংয়ে আপনি $2 দিচ্ছেন, ঠিক আছে? $2 দেওয়ার পর আপনার এস্টিমেটেড অ্যাকশন রেটস ধরেন আপনার 3। সো 2 এর সাথে 3 কি হবে, গুণ হবে, এই যে গুণ হবে, এখানে দেখেন গুণ চিহ্ন আছে। সো 3 দুগুণে কত হয়, 6, এবং প্লাস ইউজার ভ্যালু নামে আরেকটা
ক্রাইটেরিয়া আছে, এইখানে আপনি পেলেন ধরেন 2, তাহলে আপনার টোটাল স্কোর কত দাঁড়ালো? 8। ঠিক তেমনি আরেকজন যখন বিট করবে, আরেকজন যখন অ্যাড দিবে, তারও এইভাবেই ক্যালকুলেশনটা তার সাথেও ফেসবুক করবে। সো এখন এস্টিমেটেড অ্যাকশন রেটস কি, ইউজার ভ্যালু কি, আমরা একটু শিখি এই জিনিসগুলো কি। এই যে এখানে আসে এস্টিমেটেড অ্যাকশন রেটস, এই জিনিসটা আসলে কি। এটার মধ্যে দেখেন সিটিআর নামে একটা লেখা আছে, তাই না? সিটিআর, এটার ফুল মিনিংস কি? ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট এটার মানে হলো আপনার অ্যাড যতগুলো মানুষের সামনে যাচ্ছে তাদের মধ্য থেকে কতজন আপনার অ্যাডের উপর ক্লিক করছে, এইটা ফেসবুক কাউন্ট করে। আপনার অ্যাডটা যখন ধরেন 100 মানুষের কাছে গেছে, তাদের মধ্য থেকে ধরেন 20 জন বা 10 জন ওই অ্যাডের উপর ক্লিক করছে, তখন ফেসবুক আপনার এইটার রেট দিবে কত পার্সেন্ট? 20%। যে এই মানুষটার এই যে অ্যাড যেটা রান করছে সেটার সিটিআর কত? 20%। এইটা মেজর করে ফেসবুক বুঝে যে না, এই লোকটা যে অ্যাডটা রান করছে, এই লোকের অ্যাডের উপর মানুষ ক্লিক করতেছে, তার মানে এই অ্যাডটা কি ভ্যালুয়েবল মানুষের জন্য। এইখানে একটা আপনাকে ফেসবুক স্কোর দিবে। এস্টিমেটেড অ্যাকশন রেটসের মধ্যে সিটিআরটা ফেসবুক কাউন্ট করবে, এটা মাথায় রাখেন। এরপরে আসে কনভার্সন রেট। কনভার্সন রেট হলো আপনি যেই উদ্দেশ্যে একটা রান করেছেন সেই উদ্দেশ্যটা আপনি পাচ্ছেন কিনা। যেমন ধরেন আপনি একটা অ্যাড রান করছেন আপনার পেজে লাইকস বাড়ানোর জন্য, এখন ফেসবুক দেখতেছে যে না, আপনার অ্যাডটা দেখে মানুষ লাইকস দিচ্ছে না, আপনি ফেসবুকে বলছেন, অবজেক্টিভে দিয়ে রাখছেন যে হ্যাঁ আমার পেজের লাইকস চাই, কিন্তু ফেসবুক দেখতেছে যে না, এই লোকটার যেই অ্যাডটা রান করছে লাইক দিচ্ছে না মানুষ হয়তোবা কি করতেছে, মেসেজ দিচ্ছে আপনাকে। সো ফেসবুক বুঝবে যে না, এই তো এই অ্যাডভার্টাইজার তো ভালো না, সে উদ্দেশ্য দিছে লাইকস নেওয়ার জন্য, কিন্তু সে পাচ্ছে কি মেসেজ, তার মানে সে ভালো মার্কেটার না। তার অ্যাডটা এমনভাবেই সে তৈরি করছে মানুষ দেখে কনফিউজড হয়ে গেছে, মানুষ তাকে মেসেজ দিচ্ছে, লাইকস দিচ্ছে না। এইখানেও ফেসবুক কি করবে, আপনাকে এস্টিমেটেড একটা রেট দিবে। ওকে, 3 নম্বরে আসি, এঙ্গেজমেন্ট অর ইন্টারাকশন। এঙ্গেজমেন্ট অর ইন্টারাকশন কি? লাইকস, কমেন্ট, শেয়ার, রিয়্যাক্ট, এইগুলো ফেসবুক কাউন্ট করবে। আপনার অ্যাডটা যখন আপনি রান করবেন তখন দেখবে যে আপনার অ্যাডের উপর মানুষ লাইক দিচ্ছে কিনা, কমেন্টস দিচ্ছে কিনা, শেয়ার করতেছে কিনা, কোনো রিয়াকশন দিচ্ছে কিনা। এগুলো যদি কম আসে ফেসবুক বুঝবে যে না, এই লোকের মনে হয় একটা অতটা ভালো না। এগুলো যদি কমও আসে, কখনো আপনারা চিন্তা করেন না, এঙ্গেজমেন্ট, ইন্টারাকশন সেলস অ্যাডের ক্ষেত্রে অনেকটা কম আসে। সো এটা নিয়ে ঘাবড়ানোর তেমন কিছু নেই, বাট এটাও একটু মাথায় রাখবেন, আপনি এমন অ্যাড দিবেন যাতে করে মানুষ ওইখানে লাইকস টাইকসও করে। ওকে, এরপরে আসে কি অ্যাকাউন্ট হিস্টোরি। এই অ্যাকাউন্ট হিস্টোরিও আপনার এই এস্টিমেটেড অ্যাকশন রেটসের উপর ডিপেন্ড করে, মানে কাউন্ট করে এইখানে। তো অ্যাকাউন্ট হিস্টোরি জিনিসটা কি? অ্যাকাউন্ট হিস্ট্রি হলো আপনি ফেসবুকের সাথে আগে কোনো লেনদেনে কোনো ভাওতাবাজি করছেন কিনা, অথবা মনে করেন কোনো ডিউ আছে কিনা, অথবা এই অ্যাকাউন্ট দিয়ে এর আগে কোনো এরকম কাজ করছেন কিনা যেটা ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের এগেনস্টে যায়, সেইগুলো ফেসবুক কাউন্ট করে। বুঝতে পেরেছেন? এখানে অনেকগুলো জিনিস আছে। সিটিআর হয়তো বা এখন পর্যন্ত আপনারা দেখেন নাই, বা আমি বলছি কিনা এর আগে জানি না। সিটিআরটা হয়তো আপনাদের কাছে নতুন শব্দ। এখানে কি ছিল? হ্যাঁ, এই যে সিটিআর ছিল, ক্লিক থ্রু রেট। আর আরেকটা বিষয় হলো যে কনভার্সন রেট। কনভার্সন নিয়েও কিন্তু কথা বলছিলাম। কনভার্সন মানে শুধু কেনা না, কনভার্সন মানে আপনি যে উদ্দেশ্যটা চান সেই উদ্দেশ্যটা পূরণ হলেই কনভার্সন রেট ফেসবুক কাউন্ট করে। এরপরে এঙ্গেজমেন্ট অর ইন্টারাকশন, এটা তো বুঝি, লাইকস, কমেন্ট, শেয়ার, আপনার অ্যাডের উপর কীরকম লাইকস, কমেন্ট আসতেছে সেটাও ফেসবুক দেখে। আর অ্যাকাউন্ট হিস্টোরি তো এক কথায় বুঝে গেছেন যে আপনার অতীতের যে কর্মফল আছে সেটাও ফেসবুক কাউন্ট করবে। এইতে গেল আমাদের এস্টিমেটেড অ্যাকশন রেটস। এরপরে আসি ওই যে ইউজার ভ্যালু। ইউজার ভ্যালু যে কথাটা আছে, ইউজার ভ্যালুটাই হলো এই যে এইখানে অ্যাড রিলেভেন্সি স্কোর। অ্যাড রিলেভেন্সি বলতে আপনি যে অ্যাডটা দিচ্ছেন এটা মানুষকে বা আপনার যে অডিয়েন্স আছে যাদেরকে টার্গেট করছেন তাদের সাথে কতটা রিলেভেন্ট। এই কথাটার সহজ উদাহরণ হলো একটা মাঝখান দিয়ে গান ভাইরাল হয়েছিল না, যে কি জানি, ব্যবসার কি পরিস্থিতি, মুরগি খুঁজে তিথি তিথি, তাই না?
এইটার সাথে তো অনেকেই পরিচিত, এই সংটার সাথে। তো ওইটার মধ্যে একটা কথা বলে যে দেখায় ময়না টিয়া খাওয়ায় কাউয়া দিয়া। কথাটার মানে কি বুঝছেন? দেখায় ময়না টিয়া খাওয়ায় কাউয়া দিয়া, তার মানে আপনি দেখাচ্ছেন একরকম কিন্তু আপনি দিচ্ছেন কি অন্য জিনিস। এইটাও আপনার ইউজার ভ্যালুর উপর এফেক্ট করবে। যেমন ধরেন আপনি একটা অ্যাড রান করছেন যেটার মধ্যে দেখাচ্ছে যে ধরেন শায়েখ আহমদুল্লাহ খুব বয়ান টয়ান করতেছে, কিন্তু এই অ্যাডের উপর ক্লিক করে দেখলো যে আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করতেছেন, অথবা ধরেন আপনি একটা বিডিং সাইডে নিয়ে গেছেন মানুষকে। বিডিং সাইড তো বুঝেন, ওই যে জুয়া টুয়া লাগায় যেখানে। সো এটা কি হয়ে গেল? হ্যাঁ, মিসগাইড করছেন। মিসগাইড করার কারণে কি হবে? আপনার অ্যাড রিলেভেন্সি স্কোর কমে যাবে। কারণ কি, ফেসবুকে ভাই, ফেসবুকের কাছে যে পরিমাণ ডেটা আর ফেসবুক যেভাবে ট্র্যাক করে এগুলো সব কাউন্ট করা সম্ভব। যখন ফেসবুক দেখবে আপনার অ্যাডটা দেখে মানুষ তো একটু থামতেছে, থামার পর যখন ক্লিক করছে, ক্লিক করার পর সে যে জিনিসটা পাইছে, পাওয়ার পর সে সাথে সাথে ওইখান থেকে বের হয়ে গেছে। একটা বাউন্স রেটও হয়ে গেছে সেখানে। বাউন্স রেট তো মনে হয় সেদিন বলেছিলাম, বাউন্স রেট জিনিসটা কি। বাউন্স রেটও যখন বেড়ে যাবে তখন আপনার অ্যাড রিলেভেন্সি স্কোর কমে যাবে। হ্যাঁ বলেন, কি বলতে নিছিলেন? কি জানি ডাকলেন আমাকে। আচ্ছা যাই হোক, এরপরে আসে অ্যাড কোয়ালিটি। ইউজার ভ্যালুর মধ্যে অ্যাড কোয়ালিটিটাও অনেক গুরুত্বপূর্ণ। পিপল ক্লোজিং ইট অর হাইডিং ইট। এটার মানে হলো আমরা মাঝে মাঝে দেখবো যে কিছু কিছু পোস্ট আমাদের সামনে আসে অথবা অ্যাড সামনে আসে, আমরা কি করি? ওইটাকে হাইড করে দিই, তাই না? আপনার অ্যাড দেখেও যদি মানুষ হাইড করে দেয় তাহলে আপনার স্কোর এইখানে কমে যাবে। এরপরে রিপোর্টিং ইট অ্যাজ স্প্যাম। আপনার অ্যাডটা দেখে কারো কাছে যদি স্প্যাম মনে হয় এবং সে যদি কি করে স্প্যাম রিপোর্ট দেয় তাহলে আপনার অ্যাডের স্কোরও কি হবে? কমে যাবে। আচ্ছা, এরপরে কি আছে? ক্লিকিং দ্যাট দে ডোন্ট লাইক ইট। অথবা মানুষ যদি এটা ক্লিক করে যে তারা এটা পছন্দ করতেছে না, তাহলেও আপনার অ্যাড কোয়ালিটি বা আপনার যে ইউজার ভ্যালু স্কোর সেটা কমে যাবে। সো এখানে তো অনেক কিছু আলাপ আলোচনা করলাম, তাই না? এত কিছু আমাদের মাথায়ও থাকবে না একটা অ্যাড দেওয়ার সময়। সো জাস্ট মাথায় এতটুকু রাখবেন যে ভাই আপনি যে অ্যাডটা দিচ্ছেন সেই অ্যাডটা মানুষকে উপকার দিবে কিনা, মানুষ এই অ্যাডটা দেখে লাইক স্টাইস করবে কিনা, মানুষ এই অ্যাডটা দেখে যেটা দেখতেছে সেইটা পাবে কিনা। জাস্ট এই কয়েকটা জিনিস আপনি যদি মাথায় রাখেন তাহলে আপনার অ্যাডের যে স্কোর আছে সেটা দেখবেন যে অটোমেটিকলি বেড়ে গেছে। বা স্কোর যে বাড়ে সেটা আমরা দেখতে পারি না, কিন্তু আপনি অ্যাডের পারফরমেন্স দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ আমার কি হচ্ছে, অ্যাডটা ভালো পারফর্ম করতেছে অন্যদের থেকে। সো এই হলো কথা, ফেসবুক কিভাবে আমাদেরকে স্কোর দেয়, এবং এই স্কোরগুলো এই তিনজন মার্কেটারের মধ্যে যে বেশি পাবে তার অ্যাডটাই সবার আগে এই ইউজারের কাছে যাবে। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে বাকি যে দুইজন, সেই দুইজন কি তার সামনে আসতে পারবে না? হ্যাঁ, তার সামনে আসতে পারবে, হয়তো বা একটু পরে। মানে যে সবার থেকে বেশি স্কোর পাইছে তার কিছুক্ষণ পরে তার অ্যাডটাও সম্ভাবনা আছে যে এই ইউজারের সামনে যাবে। সো এতটুকু বুঝতে পারছি আমরা। সো আজকের মতো তাহলে এতটুকু থাকবে নাকি আরেকটু সামনে আগাবো?